আমরা আজকে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস হচ্ছে বেসিক্যালি যে কোনো এন্টারপ্রাইজে বা বিজনেস অর্গানাইজেশনের যত কিছু কাজ আছে, রিসোর্স, তাদের প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং, এই সমস্ত কিছু এক জায়গায় এনে একটা প্ল্যাটফর্মের ভিতরে যে দেখার যে ডিজিটাল বা টেকনোলজি ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা বলি হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবং এটা একটা জিনিস যে কাজ করে যে এন্টারপ্রাইজের বিভিন্ন অংশ যেগুলো আগে ডিসেন্ট্রালাইজ ছিল সেগুলোকে একটা সেন্ট্রালাইজড স্ট্রাকচারে নিয়ে আসে, এবং এটা নিয়ে আসাতে যেটা সুবিধা হয় এগুলোর মনিটরিং, মেইনটেনেন্স, এগুলোতে আমাদের জন্য একটা বিশাল একটা সুবিধা তৈরি হচ্ছে। তাহলে এটাই বলছে যে একটা দিস ইজ ডিপেন্ডেন্ট অন এ টেকনোলজি প্ল্যাটফর্ম, যেটা অর্গানাইজেশনের বিভিন্ন অংশগুলোকে ইন্টিগ্রেট করতে পারে এবং কোঅর্ডিনেট করতে পারে বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিসগুলো। আর এখানে যে জিনিসটা হচ্ছে কি যে তারপরে একটা জিনিস মানে আমাদের চোখের সামনে ঠিক ধরা পড়ে না, যখন আপনি ইউ আর ওয়ার্কিং in that organization and you are also using that enterprise resource system or information system, সেখানে আপনার চোখের সামনে এটার হার্ডওয়্যারগুলো বা কাজ করার পদ্ধতিগুলো ইনভিজিবল হয়ে যায়। ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে যারা ইনফরমেশন ম্যানেজার বা যারা এমআইএস নিয়ে কাজ করবে তাদের এই ব্যাপারটা বোঝাটা বেশ জরুরি। তাহলে আমরা কেন ব্যবহার করি ইনফরমেশন সিস্টেমসের হার্ডওয়্যার, কেন ব্যবহার করি? পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য, যে আপনি যে কোনো কাজ করছেন সেই কাজগুলো একটা সিস্টেম্যাটিক ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে আপনার পার্টিকুলার অর্গানাইজেশনের রেকর্ড কিপিং বলেন, তারপরে এবং একটা সেন্ট্রালাইজড মেমোরি তৈরি হচ্ছে, যে কোনো ট্রানজ্যাকশন, যে কোনো ডিসিশন মেকিং সব কিছুই হয়ে যাচ্ছে এবং এটা একটা ডিজিটাল প্রতিবিম্ব আপনার তৈরি হয়ে রয়ে যাচ্ছে। ফলে ইউ ক্যান লুক ব্যাক ইন সাম ফিউচার, ইউ ক্যান লুক ব্যাক অ্যান্ড ইউ ক্যান রিফ্লেক্ট or you can also use it for a decision making. So এটা একটা সবচেয়ে বড় সুবিধা। আর এর ফলে যেটা হচ্ছে যে পারফরমেন্সটাও ভালো হয়ে যাচ্ছে, কারণ কোঅর্ডিনেশন সমস্ত কিছু একটা নেটওয়ার্কের ভিতরে চলে আসছে, এটা একটা মূল ব্যাপার। কস্ট ম্যানেজমেন্ট কেন? যে নর্মালি আমরা যদি ছড়ানো ছিটানো হার্ডওয়্যার থাকে, ইউ আর নট রিয়েলি শিওর যে কোন ডিপার্টমেন্টে কোন হার্ডওয়্যার লাগবে, কীভাবে কাজ করবে। কিন্তু যখনই আপনি একটা সামগ্রিক ছবি পাবেন এবং দ্যাট ইজ থ্রু দিস এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের, তাহলে হয় কি ইউ হ্যাভ আপনি ইউ ক্যান গেট রিড অফ রিডান্ডেন্সি, যে এখানে আমার একটা সার্ভার দিয়ে চলে যাচ্ছে, আমি ওখানে হয়তো দুইটা ছিল, বা একটা ডিপার্টমেন্টে হয়তো আমি I do not have to have powerful servers, সেখানে আমি জাস্ট শুধু কিছু মিনিমাল কীভাবে কেপাবিলিটি সম্পন্ন কম্পিউটার ব্যবহার করতে পারি, যেখানে আমরা পরে কথা বলবো, যেটা যে থিঙ্ক ক্লায়েন্ট। আচ্ছা, তারপরে স্কেলেবিলিটি সুবিধাটা হচ্ছে কি যে আপনার একটা পার্টিকুলার সেট আপ আছে, একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আপনি বড় বা ছোট করতে পারেন, এবং ডিপেন্ডিং অন দি, কারণ আপনার তো অলরেডি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এইখানে যেটা হবে হয়তো কোয়ান্টিফাইড জিনিসগুলো কমবে অথবা বাড়বে, এবং এইটার মাধ্যমে আপনার কোয়ালিটিটা ওইভাবে স্কেল আপ করবে। তো এটা একটা বিশাল সুবিধা, মানে সেন্ট্রালাইজ স্ট্রাকচারের এটা একটা সুবিধা। মানে ওই যে আমরা প্রথম ক্লাসে সিস্টেমস থিওরি নিয়ে পড়েছিলাম, সিস্টেমস থিওরির মূল জায়গাটা এখানে। এটা নিয়ে আমার একটা মানে কাজ করার ইচ্ছা আছে, যে এই যে সোভিয়েত ইউনিয়ন এরকম সেন্ট্রালাইজ একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতো, সেখানকার ইনফরমেশন ম্যানেজমেন্ট কীভাবে করেছে ওই ব্যাপারটা নিয়ে আমার পড়াশোনা করার খুবই ইচ্ছা আছে, সময় করতে পারছিলাম। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু খুবই এখনকার সময়ে আমরা এরকম সেন্ট্রালাইজ স্ট্রাকচারকে কীভাবে হ্যান্ডেল করছি, এরকম বড় স্টেট ওয়াইড। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে তো জানি যে তারা পুরো সেন্ট্রালাইজ প্ল্যানিংয়ে ছিল সোশ্যালিস্ট ইকোনমিগুলো। এই সেন্ট্রালাইজ প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফরমেশন সিস্টেমসের আর্কিটেকচার এখনও ডেফিনেটলি আছে, বাট হাউ ইজ দ্যাট বিং ইমপ্লিমেন্টেড ওটা আমরা ওইভাবে হয়তো জানি না। আমরা জানি যে পুটিন ওই রকমই, মানে মজার ব্যাপার হলো এই সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর সম্বন্ধে বা সো কল্ড সোশ্যালিস্ট কান্ট্রি, যে তারা তাদের ওই আগের সেন্ট্রালাইজ স্ট্রাকচার রেখে দিয়েছে, বাট এইগুলোর কিছু অংশকে তারা কিন্তু কাইন্ড
কাইন্ড অফ বাজার অর্থনীতির দেশগুলোর মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট অথবা ইন্টারডিপেন্ডেন্ট এরকম জায়গায় নিয়ে আসছে। তো তার মানে কি যে স্কেলিং আপের ব্যাপারটা এইখানে আসে যে আপনি একটা অর্গানাইজেশন থেকে একেবারে স্টেট ওয়াইড যে স্কেলিং আপ সেটা করতে গেলে আপনি কীভাবে এরকম এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস কাজে লাগাতে পারেন। এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, স্কেলেবিলিটি গেল। সিকিউরিটির কনটেক্সটে এই জিনিসগুলো খুব চমৎকারভাবে আপনি করতে পারেন যে যেহেতু একটা সেন্ট্রাল সেট আপ আছে, এই সেন্ট্রাল সেট আপের কোথায় ভালনারেবিলিটিগুলো আছে, কোথায় লুপহোল আছে, সেই ব্যাপারগুলো একটা সেন্ট্রালি মনিটরিংয়ের ব্যাপার একটা সুযোগ রয়েছে এবং এর ফলে আপনি ইউ ক্যান ম্যানেজ সিকিউরিটি মোর এফিশিয়েন্টলি। আর এর ফলে আরেকটা যেটা হয় যে মানে ডিপার্টমেন্টগুলো যদি তারা এরকম সিকিউরিটি পলিসি থাকে যেগুলো নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আমাদের আপনাদের সাইবার সিকিউরিটির উপর কোথায় কোনো নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং আমি জানি না আপনারা কাভার করবেন কিনা সাইবার সিকিউরিটি, কারণ আমরা না হলে আমরা একটু দেখবো যে সাইবার সিকিউরিটি পলিসি এবং সেগুলোর ইমপ্লিমেন্টেশন দরকার স্যার। এগুলো একটা জেনারেলাইজড আইডিয়া একটা নেওয়া উচিত আমাদের যারা এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস নিয়ে কাজ করে ওই জায়গাগুলোতে আর কি কাজ করার একটা সুযোগ করে দেয় এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম। ট্রাবল শুটিং এন্ড মেনটেনেন্সেও এই জিনিসগুলো আসে যে আপনি কনফিগারেশনগুলো আইডেন্টিফাই করতে পারেন, কোথায় কী কাজ হচ্ছে সেটা একটা সেন্ট্রাল, কারণ যে কোনো সিস্টেমের আমরা আপনার মনে আছে কিনা আমরা বলছিলাম যে ফিডব্যাকটা হচ্ছে একটা বিশাল কাইন্ড অফ জিওন কাঠি টাইপ, যে এটা না থাকলে কিন্তু উই আর লস্ট। যেহেতু এই ফিডব্যাক মেকানিজমটা আছে, ফিডব্যাকের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার সিস্টেমের কোন অংশ কীভাবে কাজ করছে এবং ওই নলেজটা আপনাকে স্কেল আপ করার বা স্কেল ডাউন করার ক্ষেত্রে বা ইভেন ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রেও সাহায্য করতে পারে। তো সেই জিনিসগুলো আমাদেরকে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমস দেয় এবং সেগুলো যে আন্ডারলাইন হার্ডওয়্যার সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি এবং এখানে আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারি যে কোথাও যদি আমাদের ডাউন টাইম থাকে বা মেনটেন্সের ব্যাপার থাকে। ডাউন টাইমটা কি আমরা বুঝি? ডাউন টাইম হচ্ছে যে আমি শিওর যে আপনাদের ব্যাংকে ওইরকমই থাকে যে যখন একটা পার্টিকুলার মেনটেন্যান্স কাজের জন্য ব্রেকডাউন পিরিয়ড আর কি আপনার অপারেশন বন্ধ করে রাখা হয়, এটাকে আমরা বলি হচ্ছে ডাউন টাইম। বা এটা যে সবসময় খুব ইন্টেন্ডেড হয় সেটাও না, অনেক সময় মনে করেন সার্ভারের ফেলিয়ারের কারণ হতে পারে, বাইরের অ্যাটাকের কারণ, সাইবার অ্যাটাকের কারণ হতে পারে যে আমাদের সার্ভার বন্ধ হয়ে গেল, অপারেশন বন্ধ হয়ে গেল, এটাকে আমরা বলি ডাউন টাইম। ডাউন টাইম ইন্টেন্ডেড ডাউন টাইম হচ্ছে যখন আপনি মেনটেন্যান্সের কাজের জন্য বন্ধ রাখছেন। আর সিকিউরিটি যদি এরকম শক্ত না হয় তাহলে বাইরের অ্যাটাকের ফলে আমরা এরকম আনইন্টেন্ডেড ডাউন টাইম মুখোমুখি হতে পারি। তো সেগুলো আগে থেকে বোঝা এটার একটা সুবিধা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের হার্ডওয়্যারগুলো সম্বন্ধে আমাদের সম্ভব জ্ঞান থাকে তাহলে আমরা কি করতে পারি যে আগে থেকেই এই অপারেশন একটা খুব রোবাস্ট, খুব এফিশিয়েন্ট, স্মুথ অপারেশন নিশ্চিত করতে পারি এবং ফিউচার প্রেডিক্ট করতে পারি যে কী ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সোজা কথা যে এটা একটা অর্গানাইজেশনের অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক যেই দিকগুলো আছে সেগুলোকে খুব চমৎকারভাবে মেনটেন করতে সাহায্য করে। আচ্ছা, এটা আমরা আগে দেখে গেছি, এই জন্য আমি আর এটা নিয়ে করবো না যে আমরা ডিজিটাইজড স্টেট লাস্ট ক্লাসে আমরা কথা বলে গেছি, কাজে এটাও আমরা দেখেছি। নেটওয়ার্ক কানেকশন নিয়ে বলে কথা বলেছিলাম কিছুটা। আর এই জায়গা থেকে আমরা শুরু করতে পারি যে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের হার্ডওয়্যারগুলো কি থাকা উচিত। প্রথমে আসে হচ্ছে যে যখন আপনি এক ধরনের ডাইনামিক অপারেশনস নিয়ে কথা বলবেন তখন এই সার্ভারের ব্যাপারটা। সার্ভারটা কি মূলত? সার্ভারটা যে কোনো সার্ভার মানেই হচ্ছে হলো ইট প্রোভাইড সার্টেন সার্ভিসেস টু দ্য ইউজার্স। সেই ইউজার্সরা রিমোট হতে পারে বা ইন অফিস হতে পারে, তাদেরকে একটা দেওয়ার জন্য এবং এটা একটা রেপোজিটরি হিসাবে কাজ করে, একটা ভান্ডার হিসাবে কাজ করে যে you can have your files there, you can save things there, you can also download particular information, you can also share your work, you can also share others' work. সব কিছুর একটা সেন্ট্রাল রেপোজিটরি হিসেবে কাজ করে এবং সেটাকে আমরা বিভিন্ন ধরনের সার্ভার ব্যবহার করতে পারি, সেন্ট্রাল সার্ভারও ব্যবহার করতে পারি।
পারি। ছোট ধরনের বা মাঝারি অর্গানাইজেশনগুলো হয়তো একটা সার্ভারেই তারা একটু হেভি ডিউটি একটা সার্ভার কিনে হয়তো সেটা দিয়ে কাজ চালাচ্ছে, কিন্তু অনেক সময় সিকিউরিটি কনসার্ন, তারপরে অপারেশনাল ম্যানেজমেন্টের কারণে, মেইনটেন্সের কারণে আমরা হয়তো ডিফারেন্ট সার্ভার ব্যবহার করি। এইখানে এই সার্ভার, যেগুলো সার্ভার নিয়ে আমরা কথা বলছি, সার্ভারগুলো কিন্তু আসলে কি বলবো, দে ডু নট ওয়ার্ক ইন আইসোলেশন। হয়তো আমি একসাথে এই 4 ধরনের সার্ভারের 3টা হয়তো ব্যবহার করছি, মানে একটাকে সাপ্লিমেন্ট করছে, বা একটার ভেতরে আমি হয়তো এই সার্ভারগুলোর যেই ক্যাপাসিটি বা এইগুলোর যেই অপারেশন তারা আমাকে প্রোভাইড করতে পারে, এই সার্ভিস দিতে পারে, সেগুলো হয়তো একটার ভিতরে আমি রাখতে পারি। তারপর আমরা এইটা দেখতে চাই, ডিফারেন্সিয়েশনটা দেখতে চাই হচ্ছে ওই কনটেক্সটে, যে আমরা যদি অ্যাপ্লিকেশন সার্ভারের কথা বলি, মূলত এটা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম, সেটা যে কোনো কিছু হতে পারে, ডেটাবেস থেকে হতে পারে, আপনার পার্টিকুলার অফিস অ্যাপ্লিকেশনস হতে পারে, ডে টু ডে আপনার বিজনেস অপারেশনসের জন্য যে ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করি, স্প্রেডশিট অথবা ব্যাংকিং সফটওয়্যার, এই সমস্ত কিছুই হয়তো একটা পার্টিকুলার সার্ভারে রাখা, এটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সার্ভার। ডেটাবেস সার্ভার হচ্ছে বেসিক্যালি আমরা যখন যে কোনো সার্ভারে ডেটাবেসের একটা পার্ট রাখতেই পারি, কিন্তু হয়তো আপনার মনে করেন যে আপনার এই অর্গানাইজেশন অনেক বড় এবং ইট জেনারেটস এ লার্জ ভলিউম অফ ডেটা, তো তখন আপনি কি করবেন? তখন আপনার একটা মানে ডেডিকেটেড একটা সার্ভার রাখার যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি ডেটাবেস, সেটা আমরা অ্যাকমপ্লিশ করতে পারি থ্রু ডেটাবেস সার্ভার। আচ্ছা, এবং ওই জিনিসটাই এই যে আমাদের ডেটার ভলিউম যদি বেশি হয় এবং এই ডে টু ডে ট্রানজ্যাকশনের কনটেক্সটে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই ডেটাবেস সার্ভারকে আলাদাভাবে ব্যবহার করার দরকার পড়ে। আর ফাইল সার্ভার হচ্ছে মূলত আপনি এটাকে আপনি ডাইনামিক্যালি যদি কাজ করেন, রিয়েল টাইমে কাজ করেন, সেগুলো হতে পারে। আবার জাস্ট পাস্ট হিস্ট্রি অফ ট্রানজ্যাকশনস, ওগুলোর জন্য আপনি যে সার্ভার ব্যবহার করছেন সেটাকে আমরা বলবো ফাইল সার্ভার। ইমেল সার্ভার মূলত আলাদাভাবে ব্যবহার করা হয় কি কারণে? আইডিয়া আছে কেন? মানে আন্দাজ করতে পারেন? স্যার ইমেল সার্ভার এটা হচ্ছে কখনো মানে ফর এক্সাম্পল কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে তাদের যে ইমেলসগুলো হয়, এগুলো যদি তারা থার্ড পার্টি থেকে ইউজ করে, সেক্ষেত্রে অনেক ভালনারেবিলিটিস থাকতে পারে বা লিকেজের সম্ভাবনা থাকে। ইন দ্যাট কেস তারা একটা নিজস্ব সার্ভার ইউজ করে, যেখানে শুধুমাত্র ইমেল স্প্রেড আউট করার জন্য। রাইট, এটা ওয়ান অফ দ্য মেইন রিজনস। আরও রিজন হতে পারে যে আপনার মনে করেন আপনার across the globe you have a lot of communication with different entities. হ্যাঁ, তো তাদের জন্য আমাদের বিভিন্ন across different time zone you have asynchronous communication. Asynchronous communication বলতে আমি বুঝাই যে মনে করেন টাইমের ইয়ে থাকে। হ্যাঁ, আপনি এখানে একটা ইমেল লিখলেন, সেটা হয়তো পরদিন সকালে আপনার এখানে যখন রাত, ওখানে ওয়ার্ক ডে, তখন একটা একদিন খুললো। তো এই জন্য তার মানে কি এই কমিউনিকেশনগুলো যাতে হ্যাম্পার না হয়, সেই কারণে আমরা একটা ডেডিকেটেড ইমেল সার্ভার ব্যবহার করি। তো এর ফলে যেটা হয় যে ইউ ক্যান মানে এটা একটা কমিউনিকেশনের জন্য একটা পাওয়ারফুল এন্টিটি হিসাবে রয়ে গেল, যেটার জন্য আপনার মেইন সার্ভার বা অনেক সময় যেটা হয় যে মূলত আমরা 4 ধরনের সার্ভার ব্যবহার করার কারণটাই হচ্ছে ও আচ্ছা, আম ফাইন, তো তাহলে এই যে পার্টিকুলার 4 ধরনের সার্ভারের ব্যবহার করার কারণটাই হচ্ছে যে সিকিউরিটি কনসার্নগুলোকে অ্যাড্রেস করা, অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইড ইউজগুলোকে আইডেন্টিফাই করা, যে আমরা চাচ্ছি যে আমার ভালনারেবিলিটিটা যাতে যে কোনো একটা সার্ভার যদি ডাউন হয়ে যায়, তাহলে যেন আমার অপারেশন হল না হয়ে যায়। স্যার এক্ষেত্রে তো একটা অর্গানাইজেশনে যদি এই 4 টাইপের সার্ভারই থাকে, সবগুলো তো ইন্টারকানেক্টেডও থাকবে। হ্যাঁ, ইন্টারকানেক্টেড থাকবে। এখানে যেটা হতে পারে আরও বিভিন্ন মেকানিজম আছে, ওই স্টোরেজের কনটেক্সট বলবো যে মানে এগুলো ইন্টারকানেক্টেড, বাট এগুলোকে এমনভাবে রাখা হবে বা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়, যে আপনার হার্ডওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকতে পারে, লোড ব্যালেন্সার বা সামথিং। এইগুলো হচ্ছে মূলত কী করে যে সার্ভারগুলো যাতে একসাথে ডাউন না হয়ে যায় সেটা রাখা।
Alternatively use করার capable না। ইন্টারাকশন ব্যবস্থা আছে, কিন্তু তারা যাতে স্বয়ংসম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে, এই অপশনসগুলো রাখা। নেক্সট যেটা আসছে স্টোরেজের ব্যাপার। ডেফিনেটলি যে কোনো এন্টারপ্রাইজের জন্য স্টোরেজটা একটা বিশাল কনসেপ্ট, কারণ ইউ আর জেনারেটিং ডেটা, ইউ হ্যাভ ট্রানজাকশন ডেটা, ইউ হ্যাভ বিজনেস ডেটা, ইউ হ্যাভ past history, employee data, big data, হ্যাঁ, big volume। সেটার ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে একটা করতে পারি যে হয় নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ, যেটা কাইন্ড অফ অনেক ক্ষেত্রেই বিভিন্ন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ব্যবহার করে, যে অন্য জায়গায় অন্য সার্ভারে আমরা নেটওয়ার্কের থ্রুতে রাখছি ডেটা, অথবা আমাদের লোকাল সার্ভারে স্টোরেজে গিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে সেন্ট্রালাইজ স্টোরেজ ম্যানেজমেন্ট করতে পারি। আর এইটার কনটেক্সটে স্টোরেজগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হয় কেন, যে স্টোরেজের কনটেক্সটে আমরা হয়তো ইমিডিয়েটলি আপনার অনেক কিছু লাগবে না, বাট এটা এমন হতে পারে যে আপনি ব্যাকআপ রাখেন বিভিন্ন খুব স্পর্শকাতর ডেটা, যেগুলো আপনার অর্গানাইজেশনের এক্সিস্টেন্সের সাথে রিলেটেড, সেগুলোকে আপনার রাখার জন্য। তার মানে কি, ওইখানে আমরা চেষ্টা করি এই একটা অ্যাসপেক্ট হচ্ছে যে আপনার স্টোরেজ স্টোর করে রাখা ফিউচার ইউজের জন্য। আরেকটা হচ্ছে যে মূলত আপনি আনইনটেন্ডেড হ্যাজার্ড, যে কোথাও হয়তো একটা বজ্র বৃষ্টি সহ ঝড় হলো, আপনার সার্ভার পুড়ে গেল, ইট ক্যান হ্যাপেন, ইউ হ্যাভ লস অল ইউর ডেটা। তো সেই কারণে এইগুলোকে আলাদা আলাদা করে রাখা, বা কোন ডেটা কোন দিকে থাকবে সেইগুলোকেই করা, এই ব্যাপারগুলোকে আগে থেকে আমাদের একটু দেখতে হয়। এখানে আমরা অনেক সময় রেইড নামে একটা টেকনোলজি ব্যবহার করি, RAID, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্টিগ্রেটেড ডেটা। হ্যাঁ, এই কনটেক্সটে যেটা হয়, আপনার অনেকগুলো সার্ভার বা স্টোরেজ ব্যবহার করা হয়, যেগুলোতে চাঙ্ক করে ডেটা রাখা হয়। এটা বিভিন্নভাবে, রেডের আবার লেভেল আছে, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি সাইমultaneously বিভিন্ন অংশে ডেটা রাখবেন, নাকি একই ডেটা মিরর করবেন। মিরর করা তো আমরা বুঝি না, যে মানে একটা ডেটারই অবিকল একটা কপি আমি আরেক জায়গায় রাখছি। তো এটা ডিফারেন্ট কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা প্ল্যান অনুযায়ী আমরা ওই ডেটাকে স্টোর করতে পারি। ওই টেকনোলজিটা হচ্ছে রেড টেকনোলজি। তো সেগুলো ব্যবহার করে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে আপনার স্টোরেজের রেজিলেন্স কতখানি। রেজিলেন্স মানে হচ্ছে কত তাড়াতাড়ি এবং কত পার্মানেন্ট আপনার ডেটা রাখতে পারে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা সলিড স্টেট ড্রাইভ অথবা হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করি। অনেক সময় বিভিন্ন অর্গানাইজেশনে একেবারে খুবই সস্তা টেক স্টোরেজও ব্যবহার করে, যে জাস্ট ব্যাকআপ ডেটা রাখার জন্য। মনে করেন আপনি নর্মালি ইউ আর সাপোজ টু হ্যাভ 3 ব্যাকআপস অ্যাট লিস্ট। হ্যাঁ, তো আপনার যে যখনই একটা ট্রানজ্যাকশন হচ্ছে, সেই ট্রানজ্যাকশনগুলোর কনটেক্সটে আপনি ওগুলোকে স্টোর করলেন, ওই স্টোরেজের আবার একটা কপি এটা রাখা হলো বিভিন্ন ধরনের। আমি যখন প্রথম দিকে আমার একেবারে পাস করার পর আমি একটা হোটেল চেইনে নাইট অডিটরের হিসেবে ওদের ডেটা ব্যাকআপ কাজটা করতাম। তখন আমরা ব্যবহার করতাম, অনেক আগের কথা বলছি, 99 তখন আমরা যে এরকম ম্যাগনেটিক টেপ এত বড় বড় এগুলো ব্যবহার করতাম। যে এগুলো আবার তখন কী করে করা হতো, যে সেন্ট্রাল সার্ভারের সাথে কানেকশন সবসময় এভাবে আমরা পেতাম। হয়তো অনেক সময় আমাদের ফিজিক্যালি ক্যারি করে নিয়ে যেতে হতো, হয়তো আমার এখানেই আমি করছি, ব্যাকআপ নিচ্ছি, তারপরে আবার এগুলো ফিজিক্যালি পাঠাচ্ছি, এরকম। তো এই কনসিডারেশনগুলো আসে হচ্ছে যে আপনার পার্টিকুলার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কতখানি রেসিলিয়েন্ট, কতখানি আপনি কি একসাথে অনেক ডেটা ডিসপ্যাচ করতে পারছেন, নাকি ইউ আর কিপিং দ্য ব্যাকআপ অ্যান্ড ইউ আর সেন্ডিং ইন পার্ট বাই পার্ট। এই ব্যাপারগুলো কনসিডারেশন আছে। আচ্ছা, এবং এই যে ব্যাকআপ এবং ডিজাস্টার রিকভারি সিস্টেম, আমরা এই কনটেক্সটে এটা নিয়ে খুব মনোযোগ দেওয়া জরুরি, যে আমরা ডেটা ইন্টিগ্রিটি এবং কন্টিনিউটি অফ অপারেশন। ডেটা ইন্টিগ্রিটি কি, মানে হচ্ছে আপনি যে বিভিন্ন ট্রানজাকশন করছেন,
সবগুলো যাতে আপনি কোনো ধরনের মাঝখানে হারিয়ে যাওয়া ছাড়াই যা হয়েছে সবগুলো আপনার কাছে আছে। এটা আরেকটা কমিট হওয়া, আপনার হয়তো ডেটাবেসে করতে পারেন, আমি জানি না করার পদ্ধতি যাবেন, যে অনেক সময় দেখা যায় যে একটা ট্রানজ্যাকশন ফুললি কমিট না হওয়া পর্যন্ত, আমরা কমিট বলে এই অর্থে যে একটা ট্রানজ্যাকশন যা হওয়ার কথা ছিল, মনে করেন আপনি একটা পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিচ্ছেন, এই জমার ব্যাপারটা হয়ে তার যেই ব্যালেন্স বেড়ে গেল, এই ব্যালেন্স বেড়ে যাওয়া পর্যন্ত যদি আপনার অপারেশন ঠিক মতো কাজ করে, তাহলে এটাকে আমি বলতে পারি যে তখন একটা কমিট হলো। কিন্তু এর মাঝখানে মনে করেন ইলেকট্রিসিটি চলে গেল, বাস কিছু একটা মিস আপ হলো, তাহলে হবে কি আবার জিরো থেকে শুরু হবে। তো এই জিনিসগুলো আপনার তখন স্টোরেজে আমরা ওই ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার কনফিগারেশন ব্যবহার করবো, যাতে করে এই জিনিসগুলো ডেটার ইন্টিগ্রিটিটা থাকে আর কি, যে একইভাবে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে, ট্রানজ্যাকশনগুলো সেভাবেই সেভ হয়েছে, সেভাবেই ব্যাক আপ হয়েছে। ওই ব্যাপারগুলোকে আমরা এখানে এই কনটেক্সটে ডিল করতে চাই। নেক্সট আমরা কথা বলবো যে নেটওয়ার্কিং ইকুইপমেন্ট। যে কোনো এন্টারপ্রাইজ ক্ষেত্রে নেটওয়ার্কিং এর এটা বলে শেষ করা যাবে না, এটা এত গুরুত্ব। মানে আমরা তো দেখতে পাচ্ছি ব্যাংক আগে দেখা যেত, আমি যখন ঢাকায় ফেরত আসি তখন দেখা গেল যে আমি যেই ব্যাংকে যে লোকাল ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট, ওখানে ছাড়া আমি ব্যাংকিং করতে পারছি না। এটা 2004-05-এর কথা। মানে দেখা যেত আমি অন্য ব্যাংকে গিয়ে টাকা দিতে পারবো, আমাকে আমার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে করতে। তার মানে কি তাদের ওই নেটওয়ার্ক ক্যাপাবিলিটিটা ছিল না। তো এখন উই হ্যাভ এ ট্রিমেন্ডাস গ্রোথ, এবং বিভিন্ন জায়গায় বাইরের ব্যাংকের সাথে আমাদের, এবং এর ফলে ইয়ে হয়েছে, প্রবলেমও হয়েছে যে বাংলাদেশ ব্যাংক হাইস যে অপারেশনস করে ফেডারেল রিজার্ভ থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। তার মানে কি আপনার কানেক্টিভিটি থাকার যে সুবিধাটা আছে, আবার অসুবিধা কাজে এই দুইটাই আমাদেরকে কনসিডার করতে হবে। আচ্ছা, এমনি নর্মালি আপনি যদি চিন্তা করেন নেটওয়ার্কিং ইকুইপমেন্ট আমার কি লাগবে, সেখানে হতে পারে যে আমি এগুলো ব্যবহার করে সার্ভারের সাথে কানেক্ট করবো, স্টোরেজের সাথে কানেকশন থাকবে, ক্লায়েন্ট ডিভাইস। মানে ক্লায়েন্ট ডিভাইস বলতে এরকম যে এটা আপনার অর্গানাইজেশনের ক্লায়েন্ট, এটা হচ্ছে যারা ভেতরে আছে তারা ওই সার্ভারের সাথে কানেক্ট করার জন্য যেই ডিভাইস ব্যবহার করছে, পিসি থেকে শুরু করে ট্যাব হোয়াটএভার, এগুলো ব্যবহার হচ্ছে ক্লায়েন্ট ডিভাইস। এই জিনিসগুলো কীভাবে কানেক্ট করবে, ইউজিং সুইচেস অ্যান্ড রাউটার্স। আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন, এবং নেটওয়ার্কিংয়ে ওইটা আপনাদের কভার করা কথা, এই জন্য আমি এগুলো নিয়ে খুব ডিটেলসে যাবো এখানে। সুইচ মূলত হচ্ছে আপনার একটা পার্টিকুলার নেটওয়ার্কে কিছু সেগমেন্টে ভাগ করে ফেলেন, দ্যাটস ইট, আর বেশি কিছু না। মানে মনে করেন আপনি একটা পার্টিকুলার সেগমেন্টে, মনে করেন এই ক্লাসরুমগুলোতে যদি, বা এখানে একটা ল্যাব ছিল, মনে করেন 2-3টা ল্যাব একসাথে আছে, এই প্রত্যেকটা ল্যাবের কম্পিউটারগুলোকে যখন আমি একটা আলাদা সেগমেন্টে রাখছি, ওই কাজে আমি সুইচ ব্যবহার করি। রাউটারটা নর্মালি ব্যবহার হয়েছে আপনার নেটওয়ার্কের বাইরের যেই কম্পিউটার বা অন্য রাউটার, আরেকটা রাউটার আছে তার সাথে কানেক্ট করার জন্য। এবং এটা রাদার মানে ওই যদি আমি এই টার্মটা আমি তো খুব নিয়ে ব্যবহার করতে চাই না, ইন্টেলিজেন্ট ওই অর্থে ইন্টেলিজেন্ট না, এটা হচ্ছে যে ইট ক্যান রান সার্টেন প্রোগ্রামস অ্যান্ড ওইটার ভিত্তিতে সে নেটওয়ার্ক কনজেশন দেখে সে কোন রাস্তায় পাঠাবে সেগুলো ডিসাইড করতে পারে। তার মানে কি নর্মাল সুইচের চেয়ে অনেক বেশি কাজ, যেটা মানুষ প্রথম দিকে মানুষের ডিসাইড করতে হতো, সেগুলো এখন সে করতে পারে। এই কারণে এটাকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়, রাউটার। তো ওগুলো আপনারা করবেন নেটওয়ার্কে। তারপরে যে জিনিসটা দরকার সেটা হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল সম্বন্ধে আমরা জানি, কিন্তু এটার অরিজিনাল কনসেপ্টটা জানি। ফায়ারওয়াল যে নামটা দেওয়া হয়েছে এই জন্যই যে ডিস্ট্রাকশন থেকে নিজেকে সেভ করার জন্য, যে মানে বেসিক্যালি আপনি আগুন দিয়ে ওয়াল তৈরি করছেন, যে ইউ আর ইন এ জাঙ্গল, এই জাঙ্গলে যাতে হিংস্র জন্তু আপনাকে অ্যাটাক করতে না পারে, দেন ইউ আর ক্রিয়েটিং ফায়ার অ্যারাউন্ড ইউ অ্যান্ড দ্যাট ইজ ইউর ওয়াল অ্যাক্টিং অ্যাজ। তো মূলত আমরা এখানে দুই ধরনের ফায়ারওয়াল ব্যবহার করি নর্মালি যে কোনো অর্গানাইজেশনে। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ফায়ারওয়ালগুলো নর্মালি কনফিগার করতে হয়। হার্ডওয়্যার ফায়ারওয়ালগুলো হচ্ছে ইউ হ্যাভ টু বি এ স্পেশালাইজড পারসন। ওখানে মনে করেন এই হার্ডওয়্যার ফায়ারওয়ালের কনটেক্সটে যেটা হচ্ছে যে বেসিক্যালি দিস ইজ দ্য ডিভাইস বিটুইন ইয়োর নেটওয়ার্ক অ্যান্ড দ্য আউটসাইড ইন্টারনেট। হ্যাঁ, মানে সোজা কথা, সে একটা গার্ডের সাথে কাজ করছে।
এবং একটা ফিজিক্যাল গার্ড, মানে সফটওয়্যার ফায়ারওয়াল হচ্ছে কি ইট ইজ রিজাইডিং অন ইয়ার সার্ভার, কিন্তু এ হচ্ছে আপনার সার্ভারের বাইরে একটা পার্টিকুলার ডিভাইস, যে হচ্ছে বাইরে থেকে যে ট্রাফিকগুলো আসছে সেগুলো এবং ভিতর থেকে যাওয়া যাচ্ছে এগুলোকে মনিটর করছে, অ্যাক্সেস দিচ্ছে, এই জিনিসটা হ্যান্ডেল করছে, এই জিনিসটা ম্যানেজ করছে। এটা হচ্ছে আপনার মানে হার্ডওয়্যার ফায়ারওয়াল। ফায়ারওয়ালের কারণে স্ট্রিম স্লো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এটা নর্মালি কারণ এটা ডিপেন্ড করে যে আপনি কতগুলো আপনার নেটওয়ার্কের ভিতরে কতগুলো কম্পিউটার বাইরের সাথে যোগাযোগ করছে, সেটা একটা ব্যাপার। তারপরে তার যেই মনে করেন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার রুমে বাইরে থেকে একটা বেশ কয়েকটা পানির পাইপ আসছে, এখন আপনি করলেন কি একটা পানির পাইপে কিছু করলেন না, ওটা নর্মাল ফ্লো আসছে, অন্য পানির পাইপগুলোকে একটু সরু করে দিলেন। সো এই যে কন্ট্রোলিং মেকানিজম, এই নেটওয়ার্ক ফ্লো বা নেটওয়ার্ক ট্রাফিকের যে কন্ট্রোলিং মেকানিজম, সেই জিনিসটাকে আমরা ফায়ারওয়াল দিয়ে খুব চমৎকারভাবে করতে পারি। ফায়ারওয়ালের কাজটা মূলত মাল্টিফ্যাসেটেড, সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ট্রাফিক কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, তারপরে ইন্ট্রুশন আইডেন্টিফাই করা। ইন্ট্রুশন মানে হচ্ছে বাইরে থেকে অনুপ্রবেশ করছে কেউ, যে কোনো ধরনের কোনো ম্যালিশিয়াস প্যাকেট, ডেটা প্যাকেট ঢুকছে কিনা সেটা ই করা, এবং ভাইরাস প্রোটেকশন, ওই অর্থে মানে একেবারে ওভারঅল সিকিউরিটি, কিন্তু ওভারঅল সিকিউরিটি নিয়ে কাজ করে, যেটা আপনার অ্যান্টিভাইরাসগুলো হচ্ছে শুধুই একটা অ্যাসপেক্ট থাকে। তার মানে এটা হচ্ছে এটা সুপারসেট, মানে সমস্ত ধরনের প্রোটেকশন অ্যাক্টিভিটির একটা সুপারসেট। আচ্ছা, তারপরে আমরা ওই যে আনঅথরাইজড অ্যাক্সেস এবং সাইবার থ্রেটগুলোকে খেয়াল করে যে এগুলো মানে does it really look like something fishy, something really malicious, ওই জিনিসগুলোকে সে আইডেন্টিফাই করতে পারে। আর ডিফারেন্ট আরেকটা হার্ডওয়্যার থাকতে পারে, সেটা হচ্ছে লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সার কি মূলত আপনার এটা it's a device that runs on different types of algorithm. ওই অ্যালগরিদম ব্যবহার করে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে আপনার মনে করেন ডিফারেন্ট সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে কোনটা বেশি বা কম ইউজ হচ্ছে এবং যেটা কম ব্যবহার হচ্ছে সেটা দিকে ট্রাফিক ডাইভার্ট করা, এই ব্যাপারগুলো মানে সোজা কথায় সে নেটওয়ার্কের উপর যে চাপটা আসছে সেই চাপটাকে সুষম রাখার চেষ্টা করছে, সেই চাপটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। এই জন্য হ্যাঁ ফর ইকুয়াল ইমপ্লিমেন্টেশন, ফর সেফটি, ফর স্মুথ অপারেশনস। আবার এরকম হতে পারে যে কোথাও একটা সার্ভার ডাউন হয়ে গেছে, তখন সে আইডেন্টিফাই করবে, ওটার দিকে ট্রাফিক দেবে না, অন্য দিকে ট্রাফিক নিয়ে যাবে। তো এই জিনিস এইটাকে আমরা বলছিল লোড ব্যালেন্সিং। এটা কি জেনারেলি ইউজ হয় আমাদের নেটওয়ার্কে, মানে বেসিক্যালি? হ্যাঁ, ইউজ তো হওয়ার কথাই, এবং এটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি আপনার অর্গানাইজেশনের কত বড় অর্গানাইজেশন সেটার উপরে আর কি। হয়তো ছোট অর্গানাইজেশনগুলো অত করে না, হয়তো সে একটা সিঙ্গেল সার্ভার নিয়ে কাজ করছে, সে হয়তো মানে, এবং অনেক সময় যেটা হয় যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা তারা নিজেরাই এই লোড ব্যালেন্সিংয়ের কাজটা করে। নর্মালি আমাদের মতো অর্গানাইজেশনগুলোতেও আমাদের যারা আইটিতে আছে ওরাই একটু লোড ব্যালেন্সিংটা করছে, কিন্তু আপনি যদি একটা অটোমেটেড লোড ব্যালেন্সিং চান তখন এই ধরনের সফটওয়্যার প্রোগ্রাম বা এই ধরনের হার্ডওয়্যার মেকানিজম দরকার হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যারা এটা হচ্ছে কাইন্ড অফ কি বলবো যে গ্রাসরুট লেভেলের কথা, যে আপনার অর্গানাইজেশনে যখন আপনি ক্লায়েন্ট সাইডে করছেন, যারা অর্গানাইজেশনের সার্ভার বা কম্পিউটিং রিসোর্সগুলো ব্যবহার করছে, সেই জায়গায় কী ধরনের ডিভাইস থাকতে পারে, ডেস্কটপ অথবা ল্যাপটপ, এমপ্লয়ীদের জন্য মোবাইল ডিভাইস, স্মার্টফোন, ট্যাবলেট, তারপরে আরেকটা এই জিনিসগুলো তো মোটামুটি আমাদের পরিচিত। আরেকটা যেটা সেটা হচ্ছে অনেক সময় আমরা খেয়াল করি না, থিন ক্লায়েন্টস। থিন ক্লায়েন্টসের ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো, মানে আপাতত এইটুকু বলতে পারি যে এইগুলো হচ্ছে যে স্পেশাল পারপাস কম্পিউটার, যেগুলোর রিসোর্স নর্মাল পিসির মতো না, তার চেয়ে কম, কিন্তু এইগুলো ব্যবহার করে আমরা মানে সাশ্রয় করতে পারি যে আমার দরকার নেই একটা ফুল ফ্লেজের পিসির দরকার নেই, আমি একটা ছোটোখাটো একটা পকেট পিসি হলেও হবে। হ্যাঁ, মানে একটা ছোটোখাটো একটা ব্যবস্থা থাকলো, বা মনে করেন আপনি এমনিও আপনি এখানে কাজ করতে পারেন। আচ্ছা, আর তো আরেকটা হচ্ছে হলো ভার্চুয়াল থিন ক্লায়েন্টস হচ্ছে ডিভাইস, আর ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি আপনার এটা হচ্ছে একটা
একটা ব্যবস্থা, একটা স্ট্রাকচার যেটা থিন ক্লায়েন্ট ব্যবহার করে আপনি সার্ভারে কাজ করতে পারেন। মানে মেইনফ্রেম কম্পিউটারটাকে অ্যাক্সেস করা যাবে যে কোনো ক্লায়েন্ট, রাইট। মেইনফ্রেম বা যে কোনো মিড রেঞ্জ সার্ভার সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেটা যেই সিস্টেমের মাধ্যমে, যে স্ট্রাকচারের মাধ্যমে, সেই স্ট্রাকচারটাকে বলছিল ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। আর থিন ক্লায়েন্টস হচ্ছে ডিভাইস। ঠিক আছে, আমরা আসছি পরে এটা এখানে। তো লাস্টলি যেটা হচ্ছে যে আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে পাওয়ার অ্যান্ড কুলিং। মোস্টলি এটা আইপিএস, তারপরে আপনার পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কম্পিউটারগুলোর জন্য ইউপিএস, যেই অ্যারেঞ্জমেন্ট, যেই ডিপেন্ডস অন কনজাম্পশন ডিমান্ড। হ্যাঁ, কনজাম্পশন ডিমান্ডের উপরে। তারপর মনে করেন আপনার বিশেষ করে নর্মালি যেটা হয় যে ইসের জন্য একটা থাকে, জেনারেটর যদি না থাকে ওই আইপিএস ব্যবহার করা হয়, যে কোনো পরিস্থিতিতে যখন ইলেকট্রিসিটি পাওয়ার ফেলিয়ার হলো তখন হাউ ডু ইউ মেইনটেইন, যে আপনি তখন ইমেল সার্ভার বন্ধ করতে পারবেন না, আপনার ইমেল সার্ভার অন রাখতে হবে এই কনটেক্সটে, বা মনে করেন ট্রানজ্যাকশন মেকানিজম অন রাখতে হবে, তখন আপনি ইউজ সাম কাইন্ড অফ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যেগুলো দিয়ে কাজ করে। আচ্ছা, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিটটা হচ্ছে মূলত ওই জিনিসগুলোর একটা হার্ডওয়্যার মেকানিজম, যে আপনার যেই ডিভাইসগুলো পাওয়ার ডিম্যান্ডের উপর ভিত্তি করে ওই পাওয়ার সাপ্লাইটাকে কন্ট্রোল করা, এগুলো হচ্ছে পিডিইউ। আচ্ছা, আর কুলিং সিস্টেম তো আমরা জানি মোটামুটি এয়ার কন্ডিশনিং অথবা লিকুইড কুলিংটা অনেক সময় ব্যবহার করা হয়, যে আপনার যখন ডেটা সেন্টারের ব্যাপার আসে, মানে হিউজ অ্যামাউন্ট অফ মানে যেখানে ডেটা সেন্টার রানিং 24 আওয়ার্স এরকম, এবং হিউজ প্রচুর স্টোরেজ ডিভাইস আছে, সার্ভার কাজ করে। ওখানে তো ছাদের উপরে চিলার লাগে, তারপরে ওটার মাধ্যমে কুলিং করার ব্যবস্থা করা হয়। মানে রুফটপে চিলার থাকে, ওই চিলারের মাধ্যমে হচ্ছে লিকুইড কুলিং সিস্টেমটাকে ড্রাইভ করা হয়। মানে এবং এই আপনি অনেক সময় নর্মাল লোকেশনগুলোকে দিয়ে যান, অনেক গুগলের সার্ভার আছে পানির নিচে, যে মানে এনভায়রনমেন্ট কন্ট্রোল বিভিন্ন মেকানিজম ব্যবহার করে আমরা এই নর্মালি ওই এখন যে আমরা ব্লকচেইন টেকনোলজির কনটেক্সটে কথা বলছি, তখন এইটা কিন্তু বিশাল বড়। এটা নিয়ে আমরা যদি খুব বেশি কাজ করতে যাই, ব্লকচেইনে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়, প্রচুর কম্পিউটিং পাওয়ার ব্যবহার করতে হয়। তো কাজেই এগুলো তখন আমাদের কুলিং সিস্টেমের চাহিদা বাড়িয়ে এই জিনিসগুলো আমাদের হয়তো সামনে আসছে। স্যার, একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে সেকশনটা পাওয়ার অ্যান্ড কুলিং, এটাও কি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে থাকে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এবং তারা মানে এই জিনিসগুলো ডেফিনেটলি তাদেরকে দেখতে হয়। তো এগুলোর সঙ্গে আইডিয়া না থাকলে মানে, কারণ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি আসলে, মানে দিনের শেষে কিন্তু মেইনটেনেন্স, তাই না? সে অনেক কিছু লোকজনকে অ্যাক্সেস দিচ্ছে বা আইটি করছে, মনিটরিং করছে, কিন্তু দিনের শেষে নেটওয়ার্ক যাতে স্মুথলি স্টেবল থাকে, হ্যাঁ, এবং সেটার একটা জিনিসই তো হচ্ছে আপনার কুলিং, কারণ যেহেতু প্রচুর ইলেকট্রিসিটি জেনারেশন, ইলেকট্রিসিটি এবং হিট জেনারেশন হচ্ছে, তো কাজেই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। মানে ইভেন আপনার অন্য কিছুর জন্য না হোক, জাস্ট টু মেনটেন দ্য কারেন্ট স্টেট অফ দি ডিভাইসেস, খুব বেশি হিট আপ হয়ে যাতে জ্বলে না যায়, সিপিইউ নষ্ট না হয়ে যায়, প্রসেসর না হয়ে যায়, লাইন যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। এবং এটার কনটেক্সটে যেটা যে আপনার হয়তো তাদেরকে ওই নলেজও রাখতে হবে যে একটা স্টর্ম আসছে, ওই স্টর্মের জন্য আমাকে কী ব্যাকআপ দিতে, যে এসেনশিয়াল সার্ভারগুলো রেখে বাকিগুলো সবই পাওয়ার অফ করে দেওয়া, বা এই ধরনের অনেক প্ল্যান তাকে জানতে হবে। আচ্ছা, এবারে যে আমরা আমাদের থিন ক্লায়েন্ট, আমরা অলমোস্ট মোটামুটি আমাদের হয়ে যাবে। থিন ক্লায়েন্টসগুলো হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, দিজ আর কম্পিউটার্স উইথ মিনিমাল রিসোর্সেস। তার মানে কি, তার কিছু প্রসেসিং পাওয়ার আছে, মেমোরি আছে এবং স্টোরেজ আছে, কিন্তু তার কাজ হচ্ছে যে রাইট দেয়ার ইন্ডিপেন্ডেন্ট। কারণ পার্সোনাল কম্পিউটারের আসার কারণে যে জিনিসটা চলে আছে, মজার ব্যাপার হলো যে থিন ক্লায়েন্টের আইডিয়াটা কিন্তু অনেক পুরনো, মানে কম্পিউটিংয়ের একেবারে প্রথম দিক থেকেই আমরা তখন এগুলোকে বলতাম হচ্ছে ডাউন টার্মিনাল। ইভেন আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার পর্যন্ত আমরা কাজ করেছি ডাউন টার্মিনাল, কিন্তু ওই ডাউন টার্মিনালের সাথে এটার একটা পার্থক্য আছে। ডাউন টার্মিনালগুলোতে কিন্তু
সিপিইউ থাকতো না। ও তো বেসিক্যালি হচ্ছে তার এক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে কাজ করতো, ওখানে কিন্তু প্রসেসিং নাই। এখানে প্রসেসিং এর ব্যাপার আছে যে মিনিমাম কিছু আপনি মনে করেন ছোটখাটো কাজ করার জন্য আপনার কম্পিউটারে সেলেরন কম্পিউটার যেরকম হয়, সরি সেলেরন প্রো বেস্ট একেবারে মিনিমাম কিলোবাইটে ক্যাশ থাকে। হ্যাঁ, যে আপনি এটা যে কি হচ্ছে যে আপনি ইউ আর সেভিং ইওর রিসোর্স, যে আপনার একটা ফুল ফ্লেজেড কম্পিউটার রাখার চেয়ে দেখা যাচ্ছে যে এটা থিন ক্লায়েন্ট রাখলে আপনার জন্য খরচও কম হচ্ছে, কনজামশন কম হচ্ছে, এবং আপনার মেইনটেনেন্স অপারেশন সেন্ট্রালাইজ অপারেশন সুবিধাজনক হচ্ছে, সেই জন্য থিন ক্লায়েন্টের ব্যাপারটা আসে। এবং এটার কারণে যেটা বললাম যে সেন্ট্রালাইজ একটা ম্যানেজমেন্ট আপনি ইউ ক্যান ডু ইট, কারণ সমস্ত কিছুই রান করছে হচ্ছে সার্ভারে। আচ্ছা, এই যে সার্ভারে রান করার ব্যাপারটা আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো, যে মূলত এটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল ইমুলেশন। ইমুলেট মানে হচ্ছে কোনো একটা কিছুকে, যেমন আপনারা যে পিসি এনিওয়্যার বা ভার্চুয়াল ডেস্কটপের কথা আমরা বলি না, এই জিনিসটার একটা আদি রূপ হচ্ছে টার্মিনাল ইমুলেশন। মানে মূলত অন্য কোথাও কিছু হচ্ছে সেইটা জাস্ট একটা প্রতিবিম্ব আপনার লোকাল মেশিনে তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলি টার্মিনাল ইমুলেশন। অন্য আরেক জায়গার জিনিস আপনার এখানে দেখানো হচ্ছে। ওই জায়গা থেকে আমরা অনেক দূর এখন এগিয়েছি। এখন ভার্চুয়ালি আমরা মানে এত অ্যাডভান্স হয়ে গেছে যে আপনি বুঝবেনই না যে আপনি একটা মেইন ফ্রেমের কাজ করছেন। মেইন ফ্রেম আপনাকে ওদের যেমন সে কিন্তু একাধিক মনে করেন থাউজেন্ডস অফ ইউজার কাজ করছে, এই থাউজেন্ডস অফ ইউজারকে সে এক এক করে অ্যাটেনশন দিচ্ছে, কিন্তু এই এক এক করে অ্যাটেনশন দেওয়ার ব্যাপারটা এত ফাস্ট আমাদের মানে চিন্তার বাইরে। হয়তো সে কয়েক মাইক্রোসেকেন্ড ব্যবহার করছে আপনাকে আপনার ডিজায়ার যে আপনি যা কিছু সার্ভিস চাচ্ছেন সেটা দিল, দিয়ে আরেক সার্ভারের কাছে চলে গেল। তো এর ফলে যে জিনিসটা হচ্ছে যে আপনার একটা সেন্ট্রাল কম্পিউটিং ফ্যাসিলিটি সেটা করছে কি বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভ করতে পারছে। এই টার্মিনাল ইমুলেশনের মাধ্যমে ওই ব্যাপারটা আমরা ঘটাতে পারছি। তো সেই কারণে এবং ওইটাতে যেটার এই হিসাবে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট আমরা পাচ্ছি, যে আপনি সার্ভারে নিয়ন্ত্রণ করছে কোন পার্টিকুলার টার্মিনাল কীভাবে কাজ করছে, সার্ভার থেকে আপনি কন্ট্রোল করতে পারেন, সার্ভারের মেইনটেন্সের দায়িত্বে যে আছে সেইগুলো দেখতে পাচ্ছে, সেগুলো বুঝতে পারছে। এবং ফলে যে জিনিসটা হচ্ছে যে ইউর সিকিউরিটি ইজ এনহ্যান্স। কারণটা কি, যে যেহেতু ডেটা ইজ স্টোরড অন দ্য সার্ভার নট ইন দ্য লোকাল মেশিন, ফলে এটা ডেটা লস বা কেউ ওই লোকাল মেশিনে হয়তো হ্যাক করতে পেরেছে, এটা তার পক্ষে সম্ভব না যে সে ওখান থেকে কিছু মানে ইনফিল্ট্রেট করা এবং চুরি করা বা কোনো কিছু নিয়ে দেওয়া, সেটা তার পক্ষে সম্ভব না। আর সিকিউরিটি প্রোটোকলগুলো আপনি সেন্ট্রালি উপর থেকে চাপিয়ে দিচ্ছেন, মানে ব্যাপারটা এরকম গ্রাসরুট না। নর্মালি মানে নেটওয়ার্কের এটাও একটা খুব চমৎকার জিনিস যে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারছেন উপর থেকে একজন, কারণ বিভিন্ন লেয়ারে বিভিন্ন জনের অ্যাক্সেস আছে যে কোনো অর্গানাইজেশনের কনটেক্সটে। তো সেটাকে আপনি যদি সেন্ট্রালি কন্ট্রোল করতে পারেন, ইউ হ্যাভ এনহ্যান্স দ্য সিকিউরিটি। যে মানে যারা কোনো লো লেভেল ওয়ার্কার তারা হয়তো ডে টু ডে ট্রানজ্যাকশনে ব্যবহার করছে, কিন্তু তাদের অ্যাক্সেস নাই আরও হায়ার লেভেল অফ ফলে তাদের জন্য এই জিনিসটা এটা নেটওয়ার্ক ভালনারেবিলিটিটা অনেকখানি কমিয়ে দিচ্ছে। আচ্ছা, এইটাকে সম্ভব করছে হলো আপনার ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। এটা কি বেসিক্যালি এটা একটা যে কোনো সেন্ট্রাল সার্ভারের মধ্যে আপনি করবেন কি কিছু কি বলবো রিজাইডিং, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আপনার স্পেস আপনি করবেন কি বাইরে কিছু লোকজন এখানে কাজ করতে দিচ্ছেন, ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এরকম ভার্চুয়াল মেশিন তৈরি করেন। আমরা এই জিনিসটা এখন দেখতে পাই কিসে, বিভিন্ন পিসিতে আপনি মনে করেন একসাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম চালাচ্ছেন, অনেকগুলো নাম করে অ্যাটলিস্ট 2টা কি 3টা, মনে করেন আপনি মাইক্রোসফট চালাচ্ছেন, উইন্ডোজ চালাচ্ছেন, আবার লিনাক্স অথবা যে কোনো ওএসএক্স এইগুলো আপনি রান করতে পারছেন। এর ফলে যে জিনিসটা হচ্ছে যে সেম হার্ডওয়্যার শেয়ার করছে, এবং ফলে কোনো একটা কিছু যদি প্রবলেম হয় ওই পার্টিকুলার অপারেটিং সিস্টেম চালানোর জন্য বা ওই সেশনগুলো চালানোর সময়,
কোনো একটা প্রবলেম হলে আপনার সেন্ট্রাল যে আপনার রিয়েল যে অপারেটিং সিস্টেম তার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার ডেটা লস্ট হচ্ছে না, কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটাতে আপনার কম্পিউটিং পাওয়ার বেশি লাগবে, ডেফিনেটলি আপনার স্টোরেজ বেশি লাগবে, আপনার প্রসেসিং স্পিড, প্রসেসরের সংখ্যা বাড়াতে হবে যে কোনো সার্ভারের কনটেক্সটে। তো সেই কিন্তু এটা আমাদেরকে যে সুযোগটা দেয় যে আমরা বিভিন্ন ডিভাইস থেকে ওই আমার সার্ভারে অ্যাক্সেস করার যে মেকানিজমটা, এই মেকানিজমটাকে বলছি আমরা ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। যে আমার অন্য সার্ভারে আপনার এই ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হচ্ছে, এটা কিন্তু ইসের ডিভাইসে না, ডিভাইসে ওইটার জাস্ট একটা মিরর দেখতে পাচ্ছে, একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, কিন্তু আসল কাজটা হচ্ছে হলো সার্ভারে। আপনি যা কিছুই প্রসেসিং করেন না কেন, যার সব কিছুই তৈরি হচ্ছে ওই সেন্ট্রাল সার্ভারে, ওইখান থেকে ইউ আর ট্রান্সপোর্টিং ব্যাক অ্যান্ড ফোর্থ। ফলে এটা আমাদের একটা বিশাল ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছে যে আপনি যেখানে একটা হচ্ছে যে আপনি কোনো একটা সফটওয়্যার আপগ্রেড করতে চান, কোনো একটা পার্টিকুলার জিনিস বন্ধ করে দিতে চান, সিকিউর করতে চান, এগুলো আপনি সেন্ট্রালি ডিসাইড করতে পারবেন। আর ফ্লেক্সিবিলিটি কেন, যে কোনো ডিভাইসকে আপনি থিন ক্লায়েন্ট ব্যবহার করে বা পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন যে কোনো কিছুকেই ব্যবহার করে আপনি ওই আপনার ইসের সাথে সেন্ট্রাল সার্ভারের সাথে যোগাযোগ করতে পারছেন। তো এই যে সুবিধাটা দেয় আমি যে মেকানিজম, এই মেকানিজমটাকে আমরা বলছি ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। আর এটা স্কেলেবিলিটি সম্ভব অ্যাজ ইউজুয়াল, যে আপনি নাম্বার অফ ইউজার বাড়াতে পারেন, কমাতে পারেন, এবং অর্গানাইজেশনের নিডের উপরে যে অনেকগুলো লোক কাজ করবে সেটার উপরে। সিকিউরিটিটা উপর থেকে যে তৈরি করতে পারেন, এবং সমস্ত ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলো আসলে সার্ভারে কাজ করে, তাহলে ওই ডেটা ব্রিচ বা এন্ড ইউজার ডিভাইস থেকে চুরি করা, এগুলো জিনিসগুলো এবং সিকিউরিটি পলিসিগুলো কনসিস্টেন্টলি এবং একই রকম, যেহেতু ডিভাইস বিভিন্ন ধরনের হতে পারে, থিন ক্লায়েন্টগুলো আপনার বিভিন্ন ধরনের হতে পারে, বাট আপনি সেন্ট্রালি জেনারেল অ্যাসপেক্টগুলো যেগুলো নেটওয়ার্ক অপারেশনস এবং সিকিউরিটি, সেগুলোকে কন্ট্রোল করতে পারেন। আর রিসোর্স অপটিমাইজেশন, যেটা একটু আগে আমি বললাম, যে হার্ডওয়্যার রিসোর্সগুলোকে আমরা একটা দিয়ে অনেক কাজ করতে পারছি। এই যে আপনি ইটাও কিন্তু আমরা যে ক্লাউড কম্পিউটিং এর কথা বলি, ক্লাউড কম্পিউটিং কিন্তু এক ধরনের ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। আপনি ইভেন আপনি যদিও নেটফ্লিক্সের ওগুলোর সাথে একটু ডিফারেন্ট, মানে মনে করেন আপনি নেটফ্লিক্সে একটা মুভি দেখছেন, ওই মুভিটা কি হচ্ছে, মুভির একটা কপি আপনার স্মার্ট টিভিতে ডাউনলোড হচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে এটা হলো ওয়ান ওয়ে। আপনি নেটফ্লিক্সের এগেনস্ট আপনি কিছু করতে পারবেন না, আপনি হয়তো এটা মুভির রেজলিউশন বাড়াচ্ছেন, কমাচ্ছেন, ভলিউম বাড়াচ্ছেন, ওইটুকু, কিন্তু আপনি কোন ধরনের কম্পিউটিং বা এটাকে কন্টেন্ট তৈরি করা বা এটাকে কনভার্ট করা এটা করতে পারছেন না। কিন্তু আপনি ইসের ভিতরে থিন ক্লায়েন্টের ওই কাজটা করতে পারেন। মানে থিন ক্লায়েন্টটা হচ্ছে ডাইনামিক অপারেশন, আর এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্ট্যাটিক জিনিস আপনার লোকাল ডিভাইসে ডাউনলোড হচ্ছে, বুঝতে পারলাম? আচ্ছা, আর এইটার ফলে যেটা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার ইনভেস্টমেন্টে আমরা অনেক চমৎকার একটা সুবিধা পাই, যে আমাদের ফুল ফ্লেজের বিভিন্ন মেশিন করতে হচ্ছে না। আমি জাস্ট ইভেন মনে করেন যদি ইঞ্জিনিয়ারিং ডিজাইন ক্ষেত্রে আপনি অনেক সময় ওয়ার্ক স্টেশন বেশ ভার্সেটাইল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইন এর ক্ষেত্রে, আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজ করতে, যে কোনো একটা ডিজাইন নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনার কিন্তু মেশিনের প্রসেসিং পাওয়ার লাগে। কিন্তু যখনই আপনি থিন ক্লায়েন্ট ব্যবহার করে এটা করতে পারছেন, আপনি সার্ভারের প্রসেসিং পাওয়ারটা, স্টোরেজ এগুলো ব্যবহার করছেন, কাজে আপনার প্রবলেম নেই। এখন আসল প্রবলেমটা হলো ওই যে নেটওয়ার্ক কানেকশনের জায়গায়, যে যদি আমরা উইকেন্ড আচ্ছা, এখানে জাস্ট এটা বলছে যে কীভাবে কাজ করে, যে একটা এন্ড পয়েন্টে থিন ক্লায়েন্টটা বসে থাকে, সেটা সে করবে কি ভিডিআই এর সাথে ভার্চুয়াল ডেস্কটপের ইনফ্রাস্ট্রাকচার যোগাযোগ করবে, এবং ওখান থেকে সার্ভারের রিসোর্স ব্যবহার করে সে কাজ করবে। আর ডেভেলপমেন্ট বলা হচ্ছে যে সার্ভার ভিতরে, এখানে অলরেডি কথা বলেছে যে মাল্টিপল ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরি করছে সে, হ্যাঁ, এবং প্রত্যেকটারই যেন আপনার জন্য একটা নির্দিষ্ট রিসোর্স অ্যালোকেশন দেওয়া আছে। ফলে যে জিনিসটা হবে যে ওই পার্টিকুলার একটা ইন্টারফেস বলতে যে আপনার চোখের সামনে যে জিনিসটা আছে সেটা আমার তৈরি হচ্ছে,
এবং এটা হচ্ছে কি ওই আপনার রিয়েল সার্ভারের সাথে ব্যাকএন্ড পোর্ট ইনপুট এবং আউটপুট আপনাকে দেখাচ্ছে, ইনপুট নিচ্ছে আউটপুট দেখাচ্ছে, প্রসেসিংটা হচ্ছে হলো ওই সার্ভার। এটার এক্সাম্পল সিনারিও বলতে ওইটাই বোঝাচ্ছে যে আমরা কোথায় এই জিনিসটা ব্যবহার করলে আমাদের খুব চমৎকার কাজ করা যায়। যে যখনই যে কোনো কোম্পানি যদি তাদের অনেক বেশি এমপ্লয়ি থাকে তখন সে প্রত্যেকের ডেস্কে একটা করে থিং ক্লায়েন্ট বসিয়ে দিতে পারে এবং তারপরে দোজ এমপ্লয়িজ ক্যান ওয়ার্ক অ্যাট ইজ এবং সেখান থেকে আইটি ম্যানেজমেন্ট এবং সিকিউরিটিটা অনেকখানি স্ট্রিমলাইন হয়ে যায়। আর রিমোট ওয়ার্কের ক্ষেত্রে এটা খুব চমৎকার একটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে যে মানে কোম্পানির একটা ডেডিকেটেড হয়তো ভিডিআই সার্ভার আছে, সেই সার্ভারে আপনি বাসা থেকে কাজ করছেন এবং যে কোনো ধরনের রিসোর্স আপনি ক্যান ইউজ ইট ফর ডুইং ইয়োর ওন ওয়ার্ক। এই হচ্ছে মোটামুটি আপনার কিন্তু ভালনারেবিলিটিগুলো যেখান থেকে আসতে পারে সেগুলোকে আমরা বলছি কনসিডারেশন। সেগুলো কি যে ইউ আর ডিপেন্ডেন্ট অন এ নেটওয়ার্ক, হ্যাঁ, নেটওয়ার্ক কানেক্টিভিটি, এবং কিন্তু যদি পুওর নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে তাহলে এটা আপনার পারফরমেন্সকে স্লো করে দিতে পারে, হ্যাঁ, আর ইনিশিয়াল একটা সেট আপ কস্ট থাকতে পারে, কিন্তু পরের দিকে এটা হয় যে দিস উইল ডাই ডাউন, যে আপনার ওয়ান্স ইউ সেট ইট আপ you can have for a long time you can maintain that particulars. আর সার্ভার রিসোর্সগুলো পাওয়ারফুল হতে হবে যাতে করে আপনার সিমলেস এক্সপিরিয়েন্স পেতে পারেন। ঠিক আছে স্যার, এরকম কোনো থিন ক্লায়েন্ট ডিভাইসের কোনো পার্টিকুলার এক্সাম্পল আছে কি প্র্যাকটিক্যাল যেটা কিনা মার্কেটে অ্যাভেলেবল ফর? এখন রয়েছে কিছু মাইক্রোসফটের রিমোট ডেস্কটপ সার্ভার আছে, তারপরে আপনার ব্যবহার করি না আপনার নামগুলো বলেছি, উটি নামে একটা বইটা আছে ওপেন সোর্স, তারপরে আরটা হচ্ছে নামগুলো ভুলে গেছে। মানে আপনি মনে করেন আপনার যে কোনো ডিভাইস ভেন্ডর দে আর ভেরি মাচ মানে তারা হতে চেষ্টা করবে তাদের একটা যেটা কস্টলি বা কিছু গুছিয়ে দেওয়া, কিন্তু দেয়ার অপশনস অ্যাভেলেবল। আপনি আপনার যদি এডুকেটেড ইন হাউস পার্সোনাল থাকে তাদেরকে দিয়ে আপনি ওপেন সোর্স বিভিন্ন টেকনোলজি নামাতে পারেন যেগুলো দিয়ে এই একই কাজ হবে। ঠিক আছে, আমরা তো বেশ একটা 10 সময় ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি। অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে তালিম আর প্রিন্সের তো এমনি আসল নাম কি? স্যার শেখ খুরশিদ